পরিচয় গোপন রাখতে চাই, তাই ছদ্মনাম রূপা ব্যবহার করছি। জায়গার নাম, মানুষের নাম, মাদ্রাসার নাম কিছুই বললাম না। আমার বয়স তখন 15। ক্লাস 9-এ সবে উঠেছি। গ্রামের স্কুলে পড়ি, আমরা 3 বোন। একদিন আব্বু বলল, তোকে নিয়ে আমার একটা মানত আছে রে। বড় মেয়েকে মাদ্রাসায় পড়াবো বলে মানত করেছিলাম। ছোটবেলায় একবার ভর্তি করাতে চেয়েছিল, তখন কান্নাকাটি করে ফিরে এসেছিলাম মা আব্বুকে ছেড়ে থাকতে পারবো না বলে। কিন্তু এখন আব্বু বলল, তুই বাড়ির বড় মেয়ে, তুই তো এখন বড় হয়ে গেছিস, মানতটা তো রাখতেই হবে। সব শুনে সায় দিলাম, ঠিক আছে ভর্তি হব। আব্বু খোঁজ খবর নিতে লাগলো, আশেপাশে মেয়েদের ভালো মাদ্রাসা কোথায় আছে। তখন গ্রামের এক চাচা এসে বলল, তার শ্বশুর বাড়ির গ্রামে একটা ভালো মাদ্রাসা আছে, আগামী বুধবার গিয়ে কথা বলে আসা যেতে পারে। আব্বু রাজি হল। বুধবার দুজনে গিয়ে সব ঠিক করে এলো। হাতে সময় বেশি ছিল না, 2 দিন পরই জানুয়ারির 8 তারিখে যেতে হবে। সেই দিনই বাজারে গিয়ে থাকার যাবতীয় জিনিসপত্র কিনে জোগাড় করলাম। 8 তারিখ সকালবেলা রওনা হলাম। মা, আব্বু আর 2 বোন সবাই আমাকে ছাড়তে এলো। মাদ্রাসাটা বীরভূম জেলায়, দুর্গাপুর থেকে 3-4 ঘন্টার মতো রাস্তা। সময় মতো পৌঁছে গেলাম। সবাই একটু কথাবার্তা বলে আমাকে গেটের ভিতর মাদ্রাসায় ঢুকিয়ে বাড়ি ফিরে গেল। ভিতরে ঢুকতেই সবাই নতুন ছাত্রী দেখে আমাকে সালাম জানালো। আমাকে ঘিরে ধরে ভিতরে নিয়ে গিয়ে থাকার জায়গা দেখিয়ে দিল। জিনিসপত্র রাখলাম, রেখে বাইরেটা বেরোলাম। সবার সঙ্গে আলাপ করব, পুরো মাদ্রাসাটা একটু ঘুরে দেখব। এবার মাদ্রাসাটার একটু বর্ণনা দিই। মাদ্রাসাটা 2 তলা, পূর্ব দিকের পুরোটা জুড়ে পড়াশোনা থাকার জায়গা। আর সেই দেয়ালটা লাগিয়ে দক্ষিণ দিকে প্রথমে অজুর ঘর, তারপর লম্বা করে বাথরুম। উত্তর দিকটা ফাঁকা, শুধু পেয়ারা, আম, জাম, বেদানার বড় বড় গাছ। সামনে পশ্চিমের বিশাল উঠোন, তারপর পাঁচিল, আর শেষ প্রান্তে রান্নাঘর আর কলপান। দুপুরে খেয়ে নামাজ পড়ে পড়াশোনা শুরু করলাম। 3টে দিন খুব ভালোভাবেই কেটে গেল। কালো অধ্যায় শুরু হলো 4র্থ দিন থেকে। সেদিন মাদ্রাসায় হাফ ডে, দুপুরে নামাজের পর কোনো কাজ নেই। এই 3 দিনে মাদ্রাসার প্রায় সবার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তাদের মধ্যে আমার সব থেকে যে কাছের বান্ধবী হয়েছিল, তাকে বললাম যে আমি তো এরকম বন্ধ জায়গায় কখনো থাকিনি, আমার খুব একঘেয়ে লাগছে। গেট দিয়ে তো হুজুর আর আপুরা বাইরে যেতে দেবে না, আর অত উঁচু পাঁচিল, তারপর আবার কাঁচ পেরেক গাথা, টপকানোও যাবে না। কি করা যায়? তো মন খারাপ করে উঠোনে রোদ পোহাচ্ছি। কিছুক্ষণ পর সে এলো এবং আমাকে বলল যে, আচ্ছা তোমাকে তো আমি বাইরে নিয়ে যেতে পারবো না, কিন্তু বাইরের দৃশ্য দেখাতে পারবো, চলো। তো ও আমাকে আম পেয়ারার ওই যে বড় গাছটা ছিল, সেই বড় গাছের তলায় নিয়ে গেল এবং বলল যে, ওই বাঁ দিকের ডালটায় উঠে বসো, দেখবে সব দেখতে পাবে। উঠে বসলাম। চারিদিকে শুধু ফাঁকা মাঠ। সামনের মেন রাস্তায় কয়েকটা গাড়ি চলছে, 2-4টে দোকান আর গ্রামের ছেলেদের আড্ডা দেওয়ার একটা ছোট্ট ঠেক। দৃশ্যটা উপভোগ করছি। এমন সময় মনে হলো যেন পিছন থেকে কেউ আমাকে পিঠে একটা ধাক্কা দিল, আর আমি হঠাৎ করে সোজা নিচে গিয়ে পড়লাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত উঁচু থেকে পড়ার পরেও আমার তো চোট লাগার কথা, কিন্তু আমার কোনো চোট লাগলো না, আমার ব্যথাও হলো না। বান্ধবী ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলো যে, কি করে বললে, লাগেনি তো? আমাকে ধরে নিয়ে গিয়ে বিছানায় রেস্ট নিতে বলে নিজে বেরিয়ে গেল। আমার ব্যাপারটা বড় অদ্ভুত লাগলো, কিন্তু বেশি ভাবলাম না। ভাবলাম এটাই যে চোট লাগেনি, এটাই তো বড় ব্যাপার, এত উঁচু থেকে নিচে পড়েছি। বেশি ভাবলাম না, ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সরাসরি এশার নামাজের সময়। সবাই ততক্ষণে নামাজে দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে উঠে অজু করতে যাচ্ছিলাম। নতুন জুতো ছিল বলে সবার থেকে আলাদা করে সিঁড়ির তলায় রেখেছিলাম। জুতোটা আনতে গিয়ে হঠাৎ করে মনে হলো সিঁড়ির তলায় অন্ধকারে কোণার মধ্যে কেউ একজন বসে আছে। দেখে মনে হচ্ছে মানুষ, কিন্তু শরীরটা ধূসর আর কালো রঙের ধোঁয়ার মতো। ধোঁয়াগুলো শরীর থেকে বেরিয়ে যেন বাতাসে মিশে যেতে চাইছে। চোখ দুটো গোল গোল, হলুদ সবুজ, রাতে কুকুর বিড়ালের চোখ যেমন জ্বলে ঠিক তেমন। আমি এই দৃশ্য দেখে একটু থমকে গেলাম। ভালো করে দেখার চেষ্টা করলাম যে আমি কি ঠিক দেখছি নাকি মনের ভুল হচ্ছে, জিনিসটা আসলে কি। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলাম। সে নড়ল না, শুধু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি
সঙ্গে সঙ্গে সিঁড়ির তলা থেকে বেরিয়ে এলাম। সত্যি কি কিছু দেখলাম নাকি নতুন জায়গা বলে মনের ভুল হচ্ছে বুঝতে পারছি না। সেদিন আর নামাজ আদায় করলাম না। সবার নামাজ আর দোয়া শেষ হলে রাতের খাবার খেয়ে চুপ করে শুয়ে পড়লাম। কথাটা মন থেকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছি না। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমার চোখে ঘুম নেই। শীতকালে এমনিতেই ঘন ঘন টয়লেট পায়, তার উপর দুপুর থেকে একবারও বাথরুম যায়নি। বাথরুমে যেতে হলে জুতো পরে যেতে হবে, তাই ঘুমোতে যাওয়ার আগে যায়নি। তখন রাত প্রায় 11টা। আমার প্রচন্ড চাপ পেল। আমি আমার পাশের সব বান্ধবীকে ডাকতে লাগলাম যে এই সামিয়া একটু ওঠ না, আমার খুব চাপ পেয়েছে, আমার সাথে বাথরুমে চল। সামিয়া ঘুম জড়ানো গলায় বলল, আজকে তো মাদ্রাসায় আমার কাজের পালা ছিল, সারাদিন ঝাড় দিয়ে বাসন মেজে আমি খুব ক্লান্ত, আমি উঠতে পারবো না, তুমি একা যাও। বিরক্ত না করে গেটের সামনে অন্য কারো একটা জুতো পরে বাথরুমের দিকে এগোলাম। পুরো মাদ্রাসা, উঠোন, এমনকি বাথরুম, কোথাও একটা লাইট জ্বলছে না। কনকনে শীতের রাত, পুরো মাদ্রাসা জুড়ে যেন অন্ধকার নেমে এসেছে। চাঁদের আলোয় যতটুকু দেখা যাচ্ছে। মাদ্রাসা থেকে বেরিয়ে উঠোনের মাঝামাঝি কয়েক পা এগোতেই হঠাৎ করে চোখটা থমকে গেল। উঠোনের শেষে রান্নাঘরের সামনে জ্বালানি কাঠের গাদার উপর সিঁড়ির তলায় যাকে দেখেছিলাম সেই আকৃতিটা বসে আছে। সে বিড়ালের মতো জলজলে সবুজ চোখ, কোনো নড়াচড়া নেই, শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। থমকে গেলাম। ওটা কি মানুষ নাকি অন্য কোনো প্রাণী? নাকি চোখের ভুল? সোজা বাথরুমের দিকে চলে গেলাম। বাথরুমের গেটে ঢুকতেই একটু লম্বা গলির মতো জায়গা, ডান দিকে ঘুরলে বাথরুম। স্কুলের বাথরুমের মতো এক লাইনে 5-6টা আলাদা দরজা। সামনের বাথরুমটায় তাড়াতাড়ি ঢুকে দরজা লাগিয়ে দিলাম। ভেতরে বসে শুনতে পেলাম বাথরুমের ঠিক পাশের দেয়ালে, যেখানে হাত পা ধোয়ার কল, সেখান থেকে আস্তে আস্তে জল পড়ার শব্দ আসছে। একটু সাহস ফিরে পেলাম, জোরে জোরে বললাম, কে কে আছো ওখানে? আমার জন্য একটু দাঁড়াও, একসাথে যাব। কথাটা বলতেই জল পড়ার শব্দ থেমে গেল। কোনো উত্তর এলো না। ভাবতে লাগলাম, কে এসেছিল যে এত তাড়াতাড়ি চলে গেল? আমার জন্য দাঁড়ালো না, আমার ডাক শুনতে পেল না। কিন্তু এতটাই নিস্তব্ধ চারপাশ যে মেঝেতে একটা সূচ পড়লেও শোনা যাবে, আমার এত জোরে জোরে ডাক শুনতে পেল না। এমনটা হয় কি করে? দরজা খুলে পিছন ঘুরে কলটার দিকে যাব, ঠিক সেই সময় দেখি বাথরুমের ভিতরের ছাদ থেকে সেই ধোঁয়ার মতো অবয়বটা এক লাফে আমার দরজার উপর টিকটিকির মতো চেপে বসেছে। মুখটা সোজা আমার সামনে, প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা। বিশ্বাস করতে পারছি না, চোখের সামনে এটা কি? মুখ থেকে গাঢ় লালা ঝরছে, দাঁতের মাড়ি পচা, বহুদিন ধরে পান খেলে যেমন হয়। ভারী নিঃশ্বাসের সাথে একটা গোঙানির শব্দ আসছে। জানুয়ারির কনকনে শীতে আমার কপালে ঘাম। আয়াতুল কুরসি পড়তে পড়তে এক দৌড়ে পিছনে না তাকিয়ে বাথরুম থেকে বেরিয়ে উঠোনে এলাম। চাঁদের আলো একটু সাহস ফেলল, কিন্তু মাদ্রাসার ভিতরে ঢুকতে হলে সেই অন্ধকার সিঁড়ির তলা পার হতে হবে। যত সুরা জানি সব পড়তে পড়তে চোখ বন্ধ করে এক দৌড়ে মাদ্রাসার ভিতর ঢুকে সোজা বিছানায় শুয়ে পড়লাম। সবার শেষে ভর্তি হয়েছে বলে আমার জায়গা ছিল মাদ্রাসার একদম শেষ প্রান্তে, পিলারটার সামনে। ঘামে ভেজা শরীর নিয়ে মাথা ঢেকে শুয়ে আছি। 2 মিনিট পেরোতেই সেই নিস্তব্ধতা ভেদ করে মনে হলো যেন আমার কানের কাছে কেউ একটা হালকা গোঙাচ্ছে। আমি মুখের উপর থেকে চাদরটা সরাতেই দেখি সেই অবয়বটা আমার মুখের উপর ঝুঁকে আছে। এক চিৎকার করে জ্ঞান হারালাম। চোখ খুললাম যখন, দেখি সকাল হয়ে গেছে। 3-4 জন আমাকে ঘিরে বসে জ্ঞান ফিরতেই একজন দৌড়ে গিয়ে মাদ্রাসার আপুকে ডেকে আনলো। আপু জিজ্ঞাসা করলো যে কি হয়েছিল আমার। কাউকে কিচ্ছু বললাম না। বললাম, একটু বাজে স্বপ্ন দেখেছিলাম। মুখ হাত ধুয়ে জল খাবার খেয়ে নিতে বললো। কাল রাত্রের ঘটনার পর দিনের আলোতেও বাথরুমে যেতে বেশ ভয় লাগছিল। জল খাবার খেয়ে উঠোনে বসলাম। রোদ পোহাতে মাথা ব্যথা করছিল। সেদিন একটাও ক্লাস করিনি। সন্ধ্যাবেলা দেখি 2-4 জন দোতলায় দৌড়ে দৌড়ে উঠছে। আমিও পিছন পিছন গেলাম। উপরে গিয়ে দেখি একটি মেয়ে মৃগী রোগের অ্যাটাক ঘটেছে।
নিচে তখন ক্লাস হচ্ছে, প্রায় সবাই নিচে। ওপরে শুধু আমি, আমার বান্ধবী আর আরো 3 জন মেয়ে। 4 জন মিলে ওর হাতে পায়ে তেল গরম করে দিতে লাগলাম। একজন ওর মুখে চামচ ভরে দাঁত ছড়াতে চেষ্টা করছে। অনেকক্ষণ পর সে নিজে উঠে বসলো, বলল বাথরুমে যাবে। সবাই মিলে ধরে ধরে উপরের বাথরুমে নিয়ে গেলাম। 2 জন ওর সাথে ভিতরে ঢুকলো, পাশেরটায় আমি ঢুকলাম, বাকি 2 জন বাইরে দাঁড়িয়ে। আর ঠিক তখনই দুম করে কারেন্ট চলে গেল। সেই সময় আমি বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসলাম এবং হঠাৎ করে দেখলাম আমাদের সবার মাঝখান থেকে একটা মানুষের আকৃতির মতো কালো ছায়া প্রচন্ড স্পিডে ছোঁ মেরে দৌড়ে গেল। সাথে সাথে বেরিয়ে এলাম, রুমে গিয়ে সবাইকে বললাম। ওরাও বলল যে ওরাও দেখেছে মানুষের আকৃতির মতন কিছু একটা প্রচন্ড স্পিডে ছায়ার মতো চলে গেল। সবাই ভয়ে কাঁপছি, অন্ধকারে একসাথে গুটিসুটি হয়ে বসে আছি। কিছুক্ষণ পর সেই মেয়েটির অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। পুরো শরীর কাঁপছে, মুখ থেকে গ্যাঁজা বেরোচ্ছে, বুঝতে পারছি না কি করব। ঠিক তখনই রুমের কোণে রাখা বাসনপত্রগুলো ঝনঝন শব্দ করে নিচে পড়ে গেল। ওপরে সিলিং ফ্যানটা জোরে জোরে দুলতে লাগলো। আরো বেশি ভয় পেলাম, মেয়েটার অবস্থা আরো খারাপ হচ্ছে। ঠিক করলাম 2 জন নিচে গিয়ে আবুকে বলবো ডাক্তার ডাকতে। 2 জন নিচে গেলাম, আবুকে বললাম যে ডাক্তার ডাকো। আবু বলল যে একে তো কারেন্ট নেই, বাইরে এত ঠান্ডা, এই রাতের বেলা ডাক্তার পাবো কোথায়? এখানে যাও, হাতে পায়ে তেল মাখাও, জল দাও, দেখো সব ঠিক হয়ে যাবে, ডাক্তার সকালে আসবে। উপরে গিয়ে তেল জল দিতে লাগলাম, কিন্তু অবস্থা আরো খারাপ হচ্ছে। কোনো উপায় না দেখতে পেয়ে জানলার কাছে গিয়ে কান্না করে দোয়া করতে লাগলাম। ঠিক তখনই দেখি সেই ঢেকে গ্রামের কিছু ছেলে বসে সিগারেট জ্বালিয়ে ফোন দেখছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জোরে জোরে ডাকতে লাগলাম, দাদা, ও দাদা। তারা ডাক শুনে মাদ্রাসার নিচে এলো। জানলা থেকে জোরে জোরে ডাকলাম যে দাদা, এখানে একজনের খুব শরীর খারাপ, আমরা সামলাতে পারছি না, দয়া করে হেল্প করো। ভেবেছিলাম মেয়েটার বাড়িতে ফোন করব, ওর বাড়ির লোক এসে নিয়ে যাবে, কিন্তু তার এতটাই অবস্থা খারাপ যে বাড়ির নম্বরটা পর্যন্ত বলার ক্ষমতা নেই। চাপে পড়ে আমি আমার আব্বুর নম্বর জোরে জোরে বললাম আব্বুকে সব বলবে, এখনই এখানে আসতে বলবে, খুব এমার্জেন্সি। আর মাদ্রাসার আপুর কাছে কিন্তু ফোন করবে না, তাহলে আমাদেরকে বকবে, কাউকে আসতেও দেবে না। দাদা সেই মতোই করলো। কাউকে কিছু না জানিয়ে আব্বু এবং আরো 2-3 জন মিলে মাদ্রাসায় চলে এলো। আব্বুদের ভিতরে ঢুকতে দিচ্ছিল না, এক প্রকার জোর করেই আব্বুরা ভিতরে এলো। আব্বুকে দেখে কাঁদতে লাগলাম, সব কথা খুলে বললাম। সাথে সাথে সবাই জোর করে মেয়ের বাড়ির নম্বর নিয়ে ফোন করলো। মেয়েটি পাশের গ্রামেরই ছিল। 10-15 মিনিটের মধ্যে বাড়ির লোক চলে এলো, মাদ্রাসায় ঝামেলা করে তাকে নিয়ে চলে গেল। এসব দেখে আব্বু আর আমাকে সেখানে রাখতে চাইল না। তখনই ব্যাগপত্র গুছিয়ে নাম কাটিয়ে বাড়ি নিয়ে গেল। বাড়িতে গিয়েও কাউকে কিছু বললাম না, চিন্তা করবে বলে, কিন্তু সেই দিন বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন থেকে নিজের মধ্যে একটা পরিবর্তন যেন লক্ষ্য করতে শুরু করলাম। একা থাকলে ভয় লাগে, বারবার মনে হয় কেউ যেন আমার নাম ধরে ডাকে। কানের কাছে, ঘাড়ের কাছে কারোর গরম নিঃশ্বাস টের পাই। তারপর আমার সাথে ঘটা আর কিছুই আমার মনে নেই, সব মায়ের মুখে শোনা। মাদ্রাসা থেকে ফেরার দিন থেকে সন্ধ্যেবেলা মাগরিবের আজান দেওয়া শুরু হলে আমি নাকি সহ্য করতে পারতাম না, পাগলের মতো আচরণ করতাম। আজান শুরু হতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করতাম। এরকম 3-4 দিন চলল। বাড়ির সবাই খুব চিন্তিত। ঠিক হলো কালকে দুপুরে আমাকে বাঁকুড়ার এক বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হবে। আমাকে একা থাকতে দিত না কেউ, সবসময় বোন মা সাথে করে যেত। সেদিন সকালে আমাকে বলল যে আজ দুপুরে হুজুরের কাছে নিয়ে যাব। কথাটা শুনে কান্না করতে লাগলাম। হুজুরের কাছে যেতে মানা করলাম, কিন্তু তারা কেউ রাজি হলো না। তাই আমি নাকি বাগানে গিয়ে গাছে দেওয়ার কীটনাশক খেয়ে ফেলেছিলাম। জোরে জোরে ঘুমাতে লাগলাম, মুখ থেকে সাদা ফেনা বেরোচ্ছে, প্রচন্ড বমি হচ্ছে, পুরো শরীর জ্বলে যাচ্ছিল। মনে হচ্ছিল কান থেকে গলা পর্যন্ত কেউ গরম রড ভরে দিয়েছে। সাথে সাথে আমাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। নাকে পাইপ ভরে ওয়াশ করা হলো। 70টার বেশি ইঞ্জেকশন, স্যালাইন দেওয়া হলো। ডাক্তার বলল আর 20 মিনিট লেট হলেই নাকি আমাকে বাঁচানো যেত না। কিন্তু শরীর আরো অসুস্থ হতে শুরু করলো। ডাক্তার 24 ঘন্টা আমাকে খালি পেটে রাখতে বলল, জল খাবার কিছুই না। গলা এতটাই জ্বলছিল যে মায়ের সঙ্গেও কথা বলতে পারছিলাম না। খাবার তো দূরের কথা, শুধু বমি, কালো রক্ত বমি, পুরো শরীরে জ্বালা। মা পাশে বসে কাঁদছে। পরের দিন বিকেল 4টের দিকে শরীর কিছুটা সুস্থ হলো। প্রচন্ড ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি হাসপাতালের বেডের পাশে আমার সামনে 2 জন মহিলা দাঁড়িয়ে, হুবহু আমার মায়ের মতো দেখতে।
দুজনেই। তারা বলল, তোর আসল মা চিনতে পারিস? বল তো কে? আমি বাঁদিকের মহিলাটাকে দেখিয়ে বললাম, তুমি তুমি আমার আসল মা। সাথে সাথে যাকে দেখাইনি, যে দেখতে আমার মায়ের মতো, তার চোখ দুটো বড় বড় হয়ে গেল, রক্তবর্ণ ধারণ করলো। আমাকে বলতে লাগলো, এবার তুই মরবি, তোকে মেরে ফেলবো আমি। এই বলেই প্রচন্ড রেগে গিয়ে আমার পায়ে জোরে একটা আঁচড় কাটলো আর আমার গলা চেপে ধরলো, এত জোরে যে আমি চিৎকার করে উঠলাম। হাসপাতালের ওয়ার্ডে যারা ভর্তি ছিল সবাই আমার দিকে তাকিয়ে। আমি চমকে চিৎকার করে উঠেছি। উঠেই মাকে বললাম, মা, তুমি আমার গলা কেন চেপে ধরেছিলে? আমাকে আঁচড় মারলে কেন? কেন মারতে চাইছিলে? জোরে জোরে আমি কাঁদতে শুরু করলাম। মা জড়িয়ে ধরে বলল, কাঁদিস না, তুই খারাপ স্বপ্ন দেখেছিস। কিন্তু পায়ে যেখানে আঁচড় লেগেছিল সেখানে প্রচন্ড ব্যথা। মার সামনে, ওয়ার্ডের সবার সামনে পায়জামাটা একটু তুললাম। সবাই অবাক। সেখানে 4টে নখের আঁচড়ের দাগ, লাল হয়ে গেছে, হালকা রক্ত বেরোচ্ছে, জায়গাটা ফুলে উঠেছে। 1 সপ্তাহ পর হাসপাতাল থেকে ছুটি হলো। হাসপাতালের ভেতরে আজানের আওয়াজ আসতো না, তাই সুইসাইডের চেষ্টা করিনি। কিন্তু যেদিন বাড়ি গেলাম সেদিন মাগরিবের পরই আবার সবার সামনে গলায় দড়ি দিতে চাইলাম। প্রচন্ড চিৎকার করতে লাগলাম। আব্বু সাথে সাথে মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনলো। তিনি কিছু তেল পড়া পানি পড়া দিলেন, শরীরে সুরা করে ফু দিলেন। ইমাম সাহেব চলে যাওয়ার সাথে সাথে আমি সব ছুঁড়ে ফেলতে লাগলাম। মা বাবাকে প্রচন্ড খারাপ ভাষায় গালাগাল দিতে লাগলাম, তুই তোকারি করতে শুরু করলাম। তারপর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। এরপর কিছু আমার মনে নেই। বাড়ির লোকের মুখ থেকে শোনা, অবস্থা খারাপ বুঝে তখনই বাড়িতে আসা কয়েকজন আত্মীয় আর মা বাবা মিলে বাঁকুড়ার হুজুরের কাছে নিয়ে গেল। হুজুরের বাড়ির সামনে দাঁড়িয়ে আমি নাকি কোনোভাবেই ভিতরে ঢুকতে চাইছিলাম না। সবাইকে আঁচড়াচ্ছিলাম, গালাগাল দিচ্ছিলাম, বলছিলাম, আমাকে এখানে কেন আনলি? নিজেকে শেষ করে দেব, চল বাড়ি নিয়ে চল। সবাই জোর করে ধরাধরি করে ভিতরে নিয়ে গেল। হুজুরের সামনে গিয়ে আমি চিৎকার করে অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করলাম। জোরে জোরে হাসতে লাগলাম। মাকড়সার যেভাবে দেয়ালে ওঠে সেভাবে দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করছিলাম। হুজুর তখন লবণ দিয়ে একটা গোল বৃত্ত করলেন ঘরের মেঝেতে। আমাকে জোর করে সেখানে বসালেন। কোরআনের কিছু আয়াত করতে লাগলেন। জিজ্ঞাসা করলেন, তুই কে? কেন এই মেয়েটির পিছনে পড়ে আছিস? কেন ওর ক্ষতি চাইছিস? আমি চুপ করেছিলাম। হুজুর একটা লাঠি এনে আমাকে জোরে জোরে মারতে লাগলেন। শুকনো লঙ্কা পুড়িয়ে নাকের সামনে ধোঁয়া দিতে লাগলেন। ধোঁয়া পেয়ে আমি ছটফট করছিলাম, কিন্তু কিছু বলছিলাম না, শুধু চিৎকার করছিলাম। শেষে মাটিতে অনেকগুলো থুতু ফেলে আমাকে সেই থুতু জিভে দিয়ে চাটতে বললেন। জোরে জোরে আয়াত করতে লাগলেন। হঠাৎ করে আমার গলার স্বর নাকি ছেলেদের মতো হয়ে গেল। কর্কশ স্বরে আমি বললাম, আমি একে ভালোবাসি, আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাব। দেখি তোরা কে কি করতে পারিস, কেউ আমাকে আটকাতে পারবি না। এই বলে আমি জোরে জোরে হাসতে লাগলাম ছেলেদের গলায়। তারপর হুজুর কিছু রিচুয়াল করে তাকে আমার শরীর থেকে ছেড়ে যেতে বাধ্য করলেন। আব্বুকে বললেন, পাশের বাজারে গিয়ে 2 হাঁড়ি মিষ্টি, কিছু সুগন্ধি, কিছু ফুল আর ওর ব্যবহৃত একটা কাপড় এনে দাও। জিনিসগুলো এনে দেওয়ার পর হুজুর সেগুলো একটা গাছের নিচে রেখে এলেন। আমাকে তাবিজ দিলেন, শরীর বন্ধন করলেন, তেল পড়া পানি পড়া দিলেন। তারপর বাড়ির লোককে জানালেন যে আপনার মেয়ে মাদ্রাসার সব মেয়ের চেয়ে সুন্দর। তারপর ও আবার সুগন্ধির ব্যবহার করত, তাই জিন আকৃষ্ট হয়ে পড়েছিল। ও যখন মাদ্রাসায় ওই গাছে উঠেছিল তখন খারাপ জিনটা প্রথম ওকে আক্রমণ করে, ওকে সাথে নিয়ে যেতে চায়। সিঁড়ির তলায় রান্নাঘরে বাথরুমে যাকে দেখেছিল সেটা এই জিনই ছিল। বাথরুমের সামনে এসেছিল ক্ষতি করতে, কিন্তু ওর মনে সাহস ছিল, সুরা পড়ছিল, তাই ক্ষতি করতে পারেনি। কিন্তু মাদ্রাসা থেকে ফেরার সময় জিনটা সাথে এসেছিল। হাসপাতালেও স্বপ্নের মধ্যে এসে ভয় দেখিয়েছিল। কিছুদিন পর জানতে পারলাম প্রায় 40 বছর আগে সেই মাদ্রাসার জায়গাটা একটা কবরস্থান ছিল। কেউ সেই জমিটা দান করে দেয়, তার উপরই মাদ্রাসাটা তৈরি হয়। প্রিয় লিসেনার্স, ঘটনা শুরু করছি। ঘটনাটি মূলত যেই ছেলেটার সাথে ঘটেছিল, হঠাৎ করেই ছেলেটা একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নের মধ্যে কোনো একটা নারী অবয়ব এসে তাকে বলছে, তোমাকে তো নিয়ে যাব, তোমাকে আমি বিয়ে করব, কোনো চেষ্টা তদবির করে লাভ হবে না, তোমাকে নিয়ে যাবই।
এরকম স্বপ্ন সে যখন দেখতে শুরু করে, 1 দিন 2 দিন 3 দিন, প্রথম দিকে সে দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দেয়, কিন্তু যখন ক্রমাগত একই স্বপ্ন দেখছিল তখন সে পরিবারের সাথে বিষয়টা শেয়ার করে। পরিবারের সদস্যরাও এই বিষয়ে কোনো ধরনের কর্ণপাত করেনি শুরুর দিকে। এদিকে ছেলেটা বারবার বলছে এবং বলছে যে আমার সময় চলে আসছে, আমাকে নিয়ে যাবে, তোমরা কোনো গুরুত্ব দিচ্ছ না। একটা পর্যায়ে তখন এই ছেলেটার বাবা চিন্তা করে যে আসলেই ছেলেটা যদি এই স্বপ্ন দেখে থাকে আর বারবার বলছে, একই স্বপ্ন তো এইভাবে ঘন ঘন দেখার কথা না। ছেলেটার বাবা একজন কবিরাজের কাছে যাওয়ার জন্য মনস্থির করে। ওনাদের যে গ্রাম, ওই গ্রামের পার্শ্ববর্তী একটা গ্রামে একজন মহিলা কবিরাজ রয়েছেন। শোনা যায় তার কাছে 3টা জিন রয়েছে। সে এই জিনেদের মাধ্যমে বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক, রুকিয়া এগুলো করে থাকেন। জিনেদের মাধ্যমে উনি বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ওই মহিলা কবিরাজের কাছে ওই ছেলেটাকে নিয়ে যাওয়া হয়। মহিলা কবিরাজ ছেলেটাকে ভালো করে দেখেন, দেখে উনি কিছু বুঝতে পারছিলেন না, কেননা ওই ছেলেটার উপরে সরাসরি কোনো জিনের প্রভাব উনি বুঝতে পারছিলেন না। পরবর্তীতে উনি বলেন যে আপনারা আপাতত চলে যান, আমার তথ্য সংগ্রাহক যে জিনেরা রয়েছে 3টা জিন, ওদের সাথে আমি বিষয়টা আলোচনা করে দেখি কতটুকু তথ্য সংগ্রহ করতে পারি, কোন গোত্রের জিনেরা একে নিয়ে যেতে চাচ্ছে, কেনই বা এভাবে নিয়ে যেতে চাচ্ছে, ওদের সাথে আলাপ আলোচনা করে বা অন্য কোনো মাধ্যমে এই বিষয়টার একটা সমাধান করা যায় কিনা দেখি, আপনারা 2 দিন পরে আসেন। তো ওখান থেকে ওনারা চলে আসেন। এদিকে হয় কি, ওই ছেলেটার বাবা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে কোনো একটা নারী অবয়ব তাকে বলছে যে তুমি যদি তোমার ছেলেকে চিরতরে হারাতে না চাও তাহলে তোমার কিন্তু একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আর কোনো হুজুর কবিরাজের কাছে যাওয়া যাবে না। যদি হুজুর কবিরাজের কাছে যাও এই ছেলেকে চিরতরে হারাতে হবে, আর যদি না যাও এই ছেলেকে তো আমরা নিয়ে যাবই, তবে এই ছেলেটা যখন ইচ্ছে করবে তোমাদেরকে দেখতে চাইবে, বা তোমরা যদি কোনো একটা সামাজিক অনুষ্ঠান করো বা তাকে যদি কখনো দেখতে ইচ্ছা করে, বাড়িতে ভালো কোনো রান্না হয়েছে এই ছেলেটা যদি খেতে পারতো, এরকম যদি কখনো মনে হয় ওই ছেলেটাকে আমরা দিয়ে যাব, আবার নিয়ে যাব। এখন তোমরা কি চাও? হুজুর কবিরাজের কাছে যাবা, গেলে কিন্তু চিরতরে হারাবা, আর না গেলে এই ছেলেটাকে তোমরা এভাবে সবসময় দেখতে পারবা। এই বিষয়টা এই ছেলেটার বাবা স্বপ্নে দেখেছে। স্বপ্নে দেখার পর উনি চিন্তা করলেন যে হুজুর কবিরাজের কাছে তো যেতে নিষেধ করলো, এখন কি করি? এদিকে ওই মহিলা কি তথ্য দেয় এটাও তো শোনার দরকার ছিল। তো ওই চিন্তা থেকেই উনি ওই মহিলা কবিরাজের কাছে আবার গিয়েছেন। ওই মহিলা কবিরাজ একটা ভয়ঙ্কর তথ্য দেন। উনি বলেন যে আমার অনুগত যে 3জন জিন ছিল ইতোমধ্যে আমি একজনকে হারিয়েছি। এই ছেলেটার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়েছিল আমার 3জন জিন, 2জন কোনো মতে জীবন নিয়ে ফিরতে পেরেছে আর একজনকে ওখানেই মেরে ফেলেছে। সুতরাং এই ছেলেটার বিষয়ে আমাদের নাক গলানোয় আসলে নিষেধ করেছে, আমার জিনেরাও নিষেধ করেছে, আর অন্যান্য যে জিনেরা রয়েছে তাদের সাথেও যখন এই 2জন জিন পরামর্শ করেছে তারাও বলেছে যে কোনোভাবেই এই ছেলেটার বিষয়ে আমাদেরকে নাক গলাতে নিষেধ, একদম নিষেধ, কোনোভাবেই এই ছেলেটার বিষয়ে আগানো যাবে না, মানে একদমই আগানো যাবে না, বিন্দু বিসর্গ আগানো যাবে না, আগালেই ভয়ঙ্কর বিপদ হবে। যেহেতু একজনকে হারিয়েছেন, তখন ওই মহিলা কবিরাজ বলছেন যে দেখো এই যে 3জন জিন এরা তো মানুষের উপকারের জন্য কাজ করে, এদের কি দরকার ছিল নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলা? তারপরও কিন্তু এটা গিয়েছে, এর মধ্যে একজন মারা গেছে, যে মারা গেছে তার অপরাধটা কি ছিল? সে তো তোমাদের উপকার করার জন্যই গিয়েছিল, কিন্তু দেখো সে কিন্তু মারা গেছে। তাহলে এর পরিবারের কাছে আমি কি জবাব দেব? এখন এই যে 2জন জিন আছে এরা তো আমার অনুগত, এদেরকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমিও তো আর কোনো কাজ করতে পারবো না, সুতরাং আর সম্ভব হবে না এই বিষয়ে কাজ করা। ওদিকে ছেলেটার বাবা অনেক অনুনয় বিনয় করতে থাকেন যে কিছু একটা করেন, ছেলেটাকে কি আমরা এইভাবে হারিয়ে ফেলবো? তখন নাকি ওই মহিলা বলেন যে ঠিক আছে, তুমি তোমার ছেলেকে 1 দিনের জন্য আমার বাসায় রেখে যাবা, 1 রাতের জন্য, দেখি কোনো একটা সুরাহা করা যায় কিনা, তবে করতে পারবো বলে মনে হয় না। জাস্ট এতটুকুই বলেছিলেন। এরপর তো উনি চলে আসেন। উনি যেদিন চলে আসছেন এর পরের দিন নাকি ওই ছেলেটাকে সাপে কামড় দেয়। সাপে কামড় দেবার পর ওই ছেলেটাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালেই ওই ছেলেটি মারা যায়। মারা যাওয়ার পর ছেলেটার লাশ বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনেই বাড়ির কাছাকাছি একটা জায়গায় কবর দিয়ে দেওয়া হয়। তো
যখন কবর দেওয়া হয়ে যায় এর কয়েকদিন পরের ঘটনা, ছেলেটার বাবা উনি স্বপ্নে দেখেন তার ওই ছেলেটার স্বপ্নের মধ্যে এসে বলছে, বাবা তুমি কি কাজটা করলা, কেন ওই মহিলা কবিরাজের কাছে গেলা? যদি তুমি ওই মহিলা কবিরাজের কাছে না যেতা তাহলে তো এরা আমাকে নিয়ে গেলেও মাঝে মাঝে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারতাম, কিন্তু এখন তো সেই সুযোগ নাই। আমাকে কিন্তু ওরা ঠিকই নিয়ে গেছে, আমি সশরীরেই ওদের কাছে আছি। আর এই যে সাপে কামড়ের যে ব্যাপারগুলো তোমরা দেখেছো, এইটা ওদের একটা বিশেষ কৌশল ছিল, যাতে করে সাধারণ মানুষজনের চোখ এড়িয়ে আমাকে নিয়ে যাওয়া যায়। আমি কিন্তু কবরের মধ্যে নাই, তোমরা আমাকে যে কবর দিয়েছো এর পরপরই আমাকে ওরা নিয়ে গেছে। কি কাজটা করলা? আমি আর কখনোই তোমাদের সাথে দেখা করতে আসতে পারবো না, তবে হ্যাঁ স্বপ্নের মধ্যে মাঝে মাঝে এসে কথা বলতে পারবো, তবে সেটাও ওদের অনুমতি সাপেক্ষে। ওরা কিভাবে এই জিনিসটা অনুমতি দেবে বা আদতে দেবে কিনা এটাও বলতে পারি না। শুধু এতটুকু বলার জন্য ওরা একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করেছে যার মাধ্যমে আমি কথা বলতে পারছি, এছাড়া আমি কিন্তু আর পারবো না। ওরা যদি অনুমতি দেয় তখনই শুধু পারবো। তো এই স্বপ্ন যখন উনি দেখেছেন, ওনার যখন ঘুম ভেঙে গেছে তখন পরিবারের সাথে বিষয়টা শেয়ার করেছেন, আরে ওই ছেলেটা তো স্বপ্নের মধ্যে এসে আমাকে এই বলে গেছে। তখন সবাই বলে যে কিভাবে সম্ভব, ওকে সাপে কেটেছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে সে মারা গেছে, এরপর আমরা তাকে নিয়ে আসলাম, কবর দিলাম, সবকিছু ঠিকঠাক মতো হলো, সে কবরের মধ্যে নাই মানে? আত্মীয় স্বজনরা কবরের কাছে যায়, গিয়ে দেখে কবরটা কিন্তু ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নাই, ও কবর কেউ খোঁড়েও নাই, একদম স্বাভাবিক। এই ঘটনার প্রায় 5 কি 6 মাস পার হয়ে গিয়েছে। এর মধ্যে ঘটে একটা অদ্ভুত ঘটনা। ওই এলাকায় যেই গরুগুলো আছে, এই গরুগুলো মোটামুটি তাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, প্রায় 7-8 মাস পর্যন্ত নাকি গলায় দড়ি লাগানো হয় না, এমনিতেই ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে খাবার খায়, পরবর্তীতে গলায় দড়ি দেয়া হয় আর কি। এই গরুগুলো বিভিন্ন জায়গায় এভাবে ঘুরে ঘুরে ঘাস পাতা খায়। এমন একটা গরু হয় কি, এই ছেলেটার যে কবর, এই কবরের ওখানে গিয়ে এক পাশ ভেঙে ওই গরুটা কবরের ভেতরে পড়ে গেছে। এখন গরুটা তো অত বড় না, সে কোনোভাবেই কবর থেকে উঠতে পারছে না, সে তার মতো করে হাম্বা হাম্বা করে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এদিকে ওই গরুটা ওখানে পড়ে গেছে, উঠতে পারছে না, গরুটা তো কবর থেকে তুলতে হবে। যেহেতু একটা কবর ভেঙে পড়ে গেছে, যার কবর তার পরিবারের সদস্যদেরকে তো ডাকতে হবে যে এই ব্যাপার, তো আসো দেখো এই যে কবর ভেঙে পড়ে গেছে গরুটা। তাদেরকে ডাকা হয়, আরো লোকজন আসে, এসে দেখে এক অদ্ভুত বিষয়। সেটা হচ্ছে ওই যে যেই গরুটা কবরটা ভেঙে পড়ে গেছে, যেই পাশ ভেঙে পড়ে গেছে ওই পাশের যে বাঁশগুলো, ওই বাঁশগুলো অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল, তো তাই ওই সাইডটা ভেঙে পড়ে গেলেও অন্য পাশটা ঠিকঠাক মতো ছিল। ওই গরুটাকে যখন টেনে হিচড়ে উপরে তোলা হয় তখন সবাই দেখে আর একটা বিষয়। আমরা অনেক সময় উঠোন ঝাড়ু দিলে মাটি যেরকম একদম ফ্রেশ হয়ে যায়, পরিষ্কার থাকে, কোনো ধরনের কোনো পাতা বা ময়লা আবর্জনা পড়ে থাকে না, কবর দেওয়ার আগ দিয়ে কবর যখন সুন্দর ক্লিন থাকে ভেতরে, ঠিক যেরকম থাকে মনে হচ্ছে কবরের ভেতরে ওই রকম ক্লিন। ওখানে কাফনের কাপড়টাও নাই, ডেড বডি তো নাই। এই দৃশ্য ওখানে অনেকেই দেখেছেন, এই ছেলের আত্মীয় স্বজনরাও দেখেছেন। তবে বিষয়টা যেন খুব একটা বেশি জানাজানি না হয়, জানাজানি হলে আবার আর একটা সমস্যা হতে পারে, আবার কোন ধরনের ভুতুরে বিপদ নেমে আসে এটা তো বলা যায় না। তখন নাকি ওনারা খুব দ্রুততার সাথে মাটি এনে ওই কবরটা আবার ঠিক করে দেন। তবে ওই পরিবারের সদস্যরাও দেখেছিলেন কবরের ভেতরে কিছুই নাই, একদম কিচ্ছু নাই, একদম সুন্দর ভেতরে, ঠিক একটা কবর নতুন কাটলে যেরকম হয় ওই রকম। 5-6 মাসেও কবরের ভেতরে একই রকম অবস্থা। তখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন আসলেই ওই ছেলেটা স্বপ্নে এসে যে কথাগুলো বলেছিল এটা সত্য। তবে এটা নিয়ে ওনারা আর কোনো ধরনের কোনো হুজুরের কাছেও যান নাই, ওই ছেলেটাকে ছুটিয়ে আনার জন্য কোনো ধরনের কোনো তদবির ওনারা করেননি। এই ছেলেটার বাবা, চাচা এবং ভাইয়ের সাথে কথা বলেছেন, আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সবাই সেম তথ্য দিয়েছেন। তবে একজন শুধু এতটুকু তথ্য দিয়েছিলেন ছেলেটাকে ইঁদুরে কেটেছে, আর সবাই বলেছেন সাপে কেটেছে। জাস্ট খালি ওই একজন বলেছেন ছেলেটাকে ইঁদুরে কেটেছে, এছাড়া সব তথ্য হুবহু একই রকম ছিল। ওনারা এই কারণে বিষয়টা প্রকাশ করতে চান না, বিষয়টা প্রকাশিত হলে আবার নতুন করে কোন একটা ঝামেলা হতে পারে। এই কারণে ওনারা এই বিষয়টা যেন প্রকাশিত না হয়
এই জন্য ওনাদের নাম, ঠিকানা, বিস্তারিত বিবরণ এটা বলতে নিষেধ করেছেন। আর যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন ওনারও নাম ঠিকানা বলতে নিষেধ করেছেন। কেননা এটা যদি অনেকে জানে, ওনার আশেপাশে জানে, তখন ওনাকে আবার সবাই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করবে, জানতে চাইবে, তখন আরো বেশি জানাজানি হবে। মূলত সেফটির জন্য এটা বলা নিষেধ। এই ঘটনাটা আমি শোনার পর আমি চিন্তা করলাম যে এটা আমরা প্রকাশ করব, আমাদের কোনো সমস্যা হবে কিনা। মূলত এটা নিয়েই যখন ওনার সাথে কথা বলি তখন বললেন যে না, এটা পরিবার থেকে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে, শর্ত যদি মেনটেন করা যায় তাহলে আপনারা প্রকাশ করতে পারেন। আর সেই চিন্তা করেই উনি আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছেন, এই জন্য আমরা ঘটনাটা প্রকাশ করলাম। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একটা ছেলেকে সাপে কেটেছে, সে মারা গেছে, এরপর তার ডেড বডি নিয়ে আসা হলো, গোসল দেয়া হলো, জানাজা দেয়া হলো, কবর দেয়া হলো, অথচ সে কবরে নেই। কবর ভেঙে ওই গরুটা ভেতরে না পড়লে মানুষজন কিন্তু জানতেই পারতো না, বিশেষ করে ওই পরিবারের সদস্যরা, যে আসলে কবরের ভেতর থেকে নিয়ে গেছে। আর ওই ছেলেটা কিন্তু স্বপ্নে বলেছিল এই যে সাপে কাটা, কবর দেয়া, এগুলো নিছক একটা লোক দেখানো ব্যাপার ছিল। এটা আসলে জাস্ট একটা আইওয়াশ ছিল, জিনেরাই এই কাজটি করেছিল। আসলে সে কবরের মধ্যে নেই, সে এখন জিনেদের দেশে রয়েছে। সে আবার কবে স্বপ্নের মধ্যে তার বাবাকে এই বিষয়টা বলবে এটা নিশ্চিত না। তার বাবা এখন আফসোস করে, না হারে আমি কেন যে ওই মহিলা কবিরাজের কাছে আবার যেতে গেলাম, ওই সময় যদি না যাইতাম তাহলে হয়তো আমার ছেলেকে নিয়ে গেলেও মাঝে মাঝে তো দেখতে পেতাম, এখন তো একদমই হারিয়ে ফেলেছি। প্রিয় লিসেনার্স, জিনেদেরকে আমরা দেখি যে মানুষকে নিয়ে যায়, ফেরত দেয় না, কিন্তু এভাবে সাপে কাটার পর, কবর দেওয়ার পর কবরের ভেতর থেকে নিয়ে গিয়েছে, এরকম একটা আইওয়াশ করে, এটা সত্যি অদ্ভুত এক ঘটনা। এরকম ঘটনা আসলে খুবই কম পাওয়া যায়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। উনি বলেছেন এরপর উনি আরো ঘটনা ইনশাল্লাহ আমাদেরকে পাঠাবেন। এই ঘটনার ক্ষেত্রে ওনার নাম প্রকাশে নিষেধাজ্ঞা থাকলেও হয়তো পরবর্তী ঘটনাগুলোতে আমরা ওনার নাম প্রকাশ করতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। আমি আর আমার দুই বন্ধু মিলে বাজারের উদ্দেশ্যে বার হই বিকাল 5টার দিক। বাজারের অদ্যাবধি রাস্তায় আমরা 3 বন্ধু চলে যাই। চলে যাওয়ার পরে তৎক্ষণে আকাশটা আগে থেকেই কিছুটা মেঘ ছিল, মেঘলা ছিল। সেই সময়টা আরও বেশি করে আকাশটা অন্ধকার হয়ে আসলো। চারপাশে একদম কালো অন্ধকার, উপরে আকাশে বিজলি চমকাচ্ছে, মাঝে মাঝে ঠাডাও পড়ে। তখন আমি বললাম আমার বন্ধুকে একটু পড়ে যাই। তখন গাছের তলে দাঁড়িয়ে রইলাম 3 বন্ধু মিলে। দাঁড়িয়ে থাকার পরে এক ফোঁটা করে বৃষ্টি পড়লো, আর আকাশটা জোরে চিলকিবা লাগছে, বড় শব্দ করছে। তখন আমি বললাম, বলে বন্ধু চলো বাজারে যাই, ভিজে হলেও যাওয়া লাগবে, এখানে থাকা যাবে না, দুর্ঘটনা ঘটতে পারে। তখন আমি আমার এক ওই বন্ধু আর আসাদুল, এই আমরা দুইজনে একমত। সঞ্জিত তিনি ছিলেন হিন্দু, তিনি একমত না। তিনি বলে আমি ভিজতে পারবো না, আপনারা যান, আমি পড়ে আসি। আমরা তাকে অনেক চেষ্টা করেছি আমাদের সাথেই নেওয়ার জন্য, চল বন্ধু বাজারে যাই, কিন্তু সে আমার দুইজনকার পাশে সে যায় নাই। আমরা তখন 2 বন্ধু মিলে সামনে হাঁটতে লাগলাম। আকাশ অনেক খারাপ অবস্থা। এই হাফ কিলো আমরা দুইজন যাই নাই, তার মধ্যেই হই উঠে গেল। হলকত দোলার মাঝে ঠাটা পড়ে একজন গোছের নিচে ছেলে মারা গেল। আমরা দুই বন্ধু আসাদুল ভাই সহ তৎক্ষণে সেখানে দাঁড়িয়ে ভাবলাম, কিরে বন্ধু, আমরাই তো ওখানেই থুয়ে আসলাম, ডাক দিলাম, সে আসলো না, নিশ্চয়ই ওই মারা গেছে, চল তো দেখি যাই। এসে দেখি আমার ওই বন্ধুই রাস্তার
মাঝে পড়ে আছে। তার বাবা মা আসছে, নির্ভরভাবে কান্না করছে, রাস্তার মাঝে ঘোরাঘুরি করছে। তখন এমনভাবে ঠাটাটা তার শরীরে পড়ে, তার মাথার চুল, চোখের ভুরু, শরীরের কাপড় একদম আগুনে গলে যায়। তখন তাকে নিয়ে বাড়িতে আসি। আসার পরে তারা কিন্তু আমার দুই বন্ধুকেই দোষ দিছিল, তোমরা দুইজনেই ডাকছেন। পাশের এলাকায় অনেক ভালো মানুষই ছিল, ডাক দিয়েছে ঠিক আছে, তার সাথে গেছে সেটাও ঠিক আছে। তোর ছেলেকে তো তারা গাছের তলে মানা করছিল, তারা তো ডাকছে, সে যায় নাই, তার মরণটা সেখানেই ছিল। মানুষও দোষ দিও না, তারা বলে এভাবে। তেমনটা আশ্বাস পাইলাম না, পাশে কিছুটা লোক হইলেও আমাদের আছে। তখন তাকে ওই অবস্থায় ধোয়াধুয়ি করে শ্মশানে নিয়ে যায়। শ্মশানে নিয়ে যাওয়ার পরে তাকে সেখানে পোড়ানো হয়। পোড়ানোর পরে তারা বাড়িতে আসে। আসার পরে তাদের ছেলে ছিল একটা, মেয়ে ছিল একটা। ছেলেটা পৃথিবী ছেড়ে চলে যান। তারপরে আবার একটা ছেলে সন্তান হয়। হওয়ার পরে মোটামুটি 3 বছর, 3.5 বছর হয়। হওয়ার পরে শুধু মানে 1 পা 2 পা করে হাঁটতে পারে, ভালো মন্দ হাঁটতাও না। বাড়ির ভিতরেই বলা চলে। আমাদের গ্রামে তো কল বসালে তার পাশে একটা মোটামুটি ভালো একটা পাগার থাকে, পানি যাওয়ার জন্য, জমা থাকার জন্য। হঠাৎ করে সেই পাগারে সেদিন বাড়িতে কেউ ছিল না, তার মাই ছিল, তার বাবাও ছিল না। বাচ্চাটা কলের পড়ে যায়। কলের পড়ে যাওয়ার পরে বাচ্চাটা সেই পাগারের মধ্যে পড়ে যায়। ছোট বাচ্চা, চিল্লাতেও পারে নাই, আর কাঁচার ধরে উঠতেও পারে নাই খালটার। বাচ্চাটা কলের ময়লা পানিতেই প্রাণ ত্যাগ করে। সে ময়লা পানি অনেক খেয়ে ফেলেছে। খাওয়ার পরে কিছুক্ষণ পরে তার মা ডাক দেয়, কোথাও খুঁজে পায় না। তারপরে কলের পড়ে যায়। কলের পড়ে যায় দেখে তার ছেলে উপর পাশে, তার পিঠটা উপরে, বুকটা নিচে ভেসে ফিকে পড়ে আছে। তৎক্ষণে এক চিল্লান দিয়ে সে তৎক্ষণে সেখানে পড়ে যায়, বাবা আমার শেষ। তৎক্ষণে বাড়ির পাশের লোকজন দুধ দিয়ে যেয়ে দেখে বাচ্চাটা খালের মধ্যে পড়ে মরে আছে। তারা তখন সেখান থেকে তোলার পরে তার বাবা আসে তো তিনিও অজ্ঞান হয়ে পড়ে। তারপরে বাচ্চাটাকে কি পোড়ানোর মতো না, তাকে খাল করে মাটি দেওয়া হয় আমাদের মুসলমানের মতো করে। এভাবেই বাচ্চাটাকে মাটি দেয়। মাটি দেওয়ার পরে তারা সবাই বাড়িতে চলে যায়। তা আল্লাহর কি নীতি দেখো, একটা ছেলে নিয়ে নিল ঠাডা পড়ে, আর একটা ছেলে গেল কলের পাগারে পড়ে। তা আল্লাহ দেন ঠিকই, দিয়ে মন বোঝে, আবার কেড়ে নেন। আমার ঘটনাটা এই পর্যন্তই শেষ করে দিলাম। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি লাহুরিয়া ইউনিয়নের একটি জায়গা কেন্দ্রিক ঘটনা। এই জায়গাটির নাম মদন গেরে, সাল 1980। আজকে যেই জায়গাটার নাম মদন গেরে, সেটার নাম তখন ছিল বেদের ডাঙ্গা। বেদে সম্প্রদায়ের লোকেরা বেশ কিছুদিন ওখানে একটা সময় ছিল, যার কারণে ওইটার নাম হয়ে যায় বেদের ডাঙ্গা। ওখানে সাধারণত লোকবসতি থাকে না বললেই চলে। আশেপাশে বিস্তীর্ণ এলাকায় কৃষি জমি ছিল তখন। এখন
সেখানে কিছুটা আশেপাশে ঘরবাড়ি আছে, কিন্তু তখন এরকম ছিল না। আর বেদেরা তো দেখা যাচ্ছে যে তারা তো লোকালয়ের মধ্যে থাকে না, একটা নির্দিষ্ট মানে লোকালয় থেকে একটু দূরে একটা জায়গায় থাকে, অল্প সময়ের জন্য থাকে আবার চলে যায়। ওই জায়গাটাতে মাঝে মাঝে বেদে সম্প্রদায়ের লোকেরা আসতো বলে স্থানীয় ভাষায় বা স্থানীয়ভাবে ওই জায়গাটার নাম হয়ে যায় বেদের ডাঙ্গা। তো যাই হোক, 1980 সালে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে মদন নামক একজন ব্যক্তি, উনি হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন, সে যে কাজটি করতো, ওই বেদের ডাঙ্গাতে ওর সেচ দেওয়ার জন্য স্যালো মেশিন ছিল। ও যেটা করতো সেটা হচ্ছে যে রাতের বেলা বিশেষ করে সন্ধ্যার পরে সে রাতের খাবার নিয়ে বাড়ি থেকে চলে যেত ওই বেদের ডাঙ্গাতে। ওখানে ওর স্যালো মেশিনের সাথে ছোট্ট একটি কুঁড়ে ঘর থাকতো বা ছিল, সেখানে রাত একটু বেশি হয়ে গেলে রাতের খাবারটা খেয়ে সে ওই স্যালো মেশিন দিয়ে পানি সেচ দিত আশেপাশের বিভিন্ন জমিতে। সেটিও হেঁটে হেঁটে দেখতো যে সব জায়গা ঠিকঠাক মতো পানি যাচ্ছে কিনা, এবং সবকিছু ঠিকঠাক করে আবার সে ওই কুঁড়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়তো। সকালবেলা সে বাড়িতে চলে আসতো। সে তো গরিব মানুষ ছিল, তো এই কারণে সে এই কাজটির পাশাপাশি এক্সট্রা ইনকাম হিসাবে সে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো পালতো। সকালবেলা বাড়িতে এসে গোয়ালঘর থেকে গরু ছাগলগুলো বের করত, তাদেরকে আবার মাঠে বেঁধে দিয়ে আসতো। এভাবেই চলে যাচ্ছিল তার প্রতিদিনের জীবন। একদিন সকালবেলা এই মদন সে আর বাড়িতে আসছিল না। তার ওয়াইফ সে দেখে যে কি ব্যাপার, তার হাজবেন্ড এখনো বাড়িতে আসেনি। কিছু সময় অপেক্ষা করে, কিন্তু তার পরেও আসে না। সাধারণত মদন বাড়িতে ফেরার পর গরু এবং ছাগলগুলোকে দূরে মাঠে বেঁধে দিয়ে আসতো। এখন গরু ছাগলগুলো তো ক্ষুধায় চিৎকার চেঁচামেচি করছে। এখন কোন জায়গাটাতে গিয়ে মদন বেঁধে দিয়ে আসতো সেটা সম্পর্কে ওনার পরিষ্কার ধারণা ছিল না। এই কারণে উনি চিন্তা করছিল যে আরো একটু দেখি তার হাজবেন্ড আসে কিনা, এই চিন্তা করছিল সে। যখন সকাল 10টা পার হয়ে 11টা হয়ে গেছে, তখন উনি বেশ চিন্তিত হয়ে পড়েন। সাধারণত মদনের যে অভ্যাসটি ছিল সেটি হচ্ছে যে কোথাও কোনো কাজ থাকলে বা আসতে দেরি হলে অবশ্যই সে তার ওয়াইফকে বলে যেত। আর দেখা যেত যে গ্রামের অনেক মানুষ বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, তাস খেলে। তো এই ধরনের কোনো অভ্যাস কিন্তু মদনের ছিল না, যে তাস খেলে সময় নষ্ট করবে বা তার কোনো বন্ধু বান্ধবের সাথে সে সময় নষ্ট করবে, এই ধরনের অভ্যাস তার ছিল না। যার কারণে সে কখনোই নিজের বাড়ি, তারপরে তার ওই যেই স্যালো মেশিনের যে ঘর বা সেচ সংক্রান্ত বিষয়, এর মধ্যেই তার জীবনযাপনটা আবদ্ধ ছিল। তখন এই বিষয়টি চিন্তা করে মদনের স্ত্রী, উনি তার ছেলেকে নিয়ে তার হাজবেন্ডকে খুঁজতে বের হন। তার ছেলের নাম ছিল কৃষ্ণ। তো তার ছেলেকে সাথে নিয়ে সে বের হয়ে যায়। বের হয়ে সে প্রথমে ওই বেদের ডাঙ্গাতে যায়। বেদের ডাঙ্গাতে গিয়ে আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। খুঁজতে যখন কোথাও পাচ্ছিল না, তখন আরো লোককে ডাকে যে আসলে তাকে তো খুঁজে পাচ্ছি না। সবাই মিলে যখন খুঁজতে থাকে তবুও পাচ্ছিল না, কিন্তু হঠাৎ করে বেশ দূরে, মানে তার যে স্যালো মেশিনের ঘর সেখান থেকেও বেশ দূরে, মানে হাঁটতে হাঁটতে মদনের স্ত্রী এবং তার ছেলে কৃষ্ণ সে দেখে যে ধান ক্ষেতের মাঝখানের দিকে একটি জায়গায় মনে হচ্ছে যে ওই ধানগুলো একটু দুমড়ানো মোচড়ানো, মানে মাটিতে শুয়ে পড়া, কিন্তু অন্য জায়গায় ধানগুলো দাঁড়িয়ে আছে, ধান গাছগুলো। তখন তারা চিন্তা করে কি ব্যাপার, এখানে এমনটা কেন? মদনের স্ত্রীর সন্দেহ জাগে মনে। সে তার ছেলেকে সাথে নিয়ে ওই ধান ক্ষেতের ওই জায়গাটাতে চলে যায়। ওখানে গিয়েই একটা ভয়ানক দৃশ্য সে দেখতে পায়। দেখে জাস্ট হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত দেখা যাচ্ছে, আর হাঁটু থেকে শরীরের মানে নিচ পর্যন্ত, মানে মাথা পর্যন্ত, মানে ওই অবস্থাতে আর কি, মানে মাথা পর্যন্ত মাটির নিচে। মদনের পায়ে কিছু কাটা দাগ ছিল। ওই পায়ের ওই কাটা ওই চিহ্ন দেখেই মদনের স্ত্রী বুঝতে পারে এটি তার স্বামী। সে চিৎকার করে ওঠে। তার চিৎকারে আশেপাশ থেকে যে লোকগুলো ছিল মদনকে খুঁজছিল, বা আশেপাশে যে লোকগুলো মাঠে কাজ করছে তারাও চলে আসে। এসে অবস্থা দেখে
সেখান থেকে মদনকে তারা মাটি খুঁড়ে বের করতে যায়। মাটি খুঁড়ে বের করতে যাওয়ার সময় তারা একটি জিনিস খুব ভালো করে লক্ষ্য করে, সেটি হচ্ছে যে মদনের শরীরের যে অংশটা মাটির নিচে চলে গেছে, সেটি ওই মাটির আশেপাশের অবস্থা দেখে মনে হচ্ছে না যে মাটি খুঁড়ে মদনকে এই মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে বা গেড়ে ফেলা হয়েছে। মনে হচ্ছে যে মদন এমনিতেই কোনো ধরনের মাটি খোঁড়া ছাড়াই তার শরীরের অংশ মাটির মধ্যে ঢুকে গেছে। যেমনটা কোনো একটা গাছ যদি দীর্ঘদিন ধরে মাটির উপর দাঁড়িয়ে থাকে, তখন আশেপাশে মানে তার গাছের গোড়ালি দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এই গাছটি অনেকদিন ধরেই এখানে আছে, অথবা এখানেই এই গাছটির জন্ম হয়েছে। কিন্তু সদ্য মাটি খুঁড়ে যদি কোনো গাছ লাগানো হয়, তাহলে কিন্তু ওই গাছের গোড়া দেখে বোঝা যায় যে এখানে মাটি খোঁড়া হয়েছিল, খুঁড়ে এই গাছটি লাগানো হয়েছে। ঠিক সেই বিষয়টি আমি বুঝাতে চাচ্ছি যে মদনের পায়ের যে নিচের অংশ, মানে নিচের অংশ বলতে যেটা বোঝাচ্ছি, মানে যেহেতু তার মাথাটা নিচের দিকে ছিল, মানে হাঁটু থেকে উপরের দিকে, মানে ওই অবস্থাতে পায়ের নিচের অংশ আর কি, সেটি দেখে কিন্তু মনে হচ্ছিল না যে মাটি খুঁড়ে মদনকে মাটির নিচে গেড়ে ফেলা হয়েছে। এত নিখুঁত ভাবে কোনো কাজ মানুষের পক্ষে সম্ভব নয়। যাই হোক, গ্রামবাসী মাটির নিচ থেকে তার যে অংশটুকু ছিল মাটির নিচে সেটি তুলে ফেলে, তাকে শ্মশানে গিয়ে সৎকার করা হয়। 1980 সালের পর থেকে নিয়ে 1996 সাল পর্যন্ত ওই জায়গাটাতে তেমন কোনো ভয়ের ঘটনা তেমন একটা শোনা যায় না। মদনকে যেহেতু ওই জায়গাতে গেড়ে ফেলা হয়েছিল, এরপর থেকে নিয়ে ওই জায়গাটার নাম বেদের ডাঙ্গা থেকে পরিবর্তিত হয়ে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে যায় মদন গেড়ে। আর আজকের ঘটনাটা মূলত এই মদন গেড়ে স্থানকে কেন্দ্র করেই। তো প্রিয় লিসেনার্স, মদন গেড়ে এই জায়গাটাতে পরবর্তী ঘটনার অস্তিত্ব আমরা পাই 1996 সালে, মানে উল্লেখযোগ্য ঘটনা। 1996 সালে ওখানকার আর একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সিদ্দিক। সে একটি ভয়ানক ঘটনার মুখোমুখি হয়। সেটি হচ্ছে সিদ্দিক মূলত গরুর গাড়ি চালাতো, মানে তার গাড়িটা ছিল মূলত মালবাহী গরুর গাড়ি। 1996 সালে একদম গ্রামের প্রত্যন্ত এলাকায় তো তখন এরকম পিকআপ, নসিমন, করিমন, ভটভটি বা অটো এগুলো তো প্রশ্নই ছিল না। তখন এই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ছিল তখন একমাত্র ভরসা। গ্রামের মানুষের বিভিন্ন মালামাল বিভিন্ন জায়গায় সে পৌঁছে দিত তার গরুর গাড়িতে করে। একবার একটা বাসা থেকে তাকে খবর দেওয়া হয়, বলা হলো যে মদন গেড়ের ওই জায়গাটাতে তাদের বিশাল জমিতে ধান কাটা হবে। তো ধান কাটা হবে, এই ধানগুলো সে তার গরুর গাড়িতে লোড করে সে ওই ধানের মালিকের বাড়িতে এনে রাখবে, যাতে ধানগুলো পরবর্তীতে মাড়াই করা যায়। তো মদন গেড়ে থেকে ওইখানে নিয়ে আসতে তার খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 30-35 মিনিট লাগে আর কি, ওই জমি থেকে ওই জমির ধানের যে মালিকের যেই জায়গা আর কি, মানে বাড়ি, সেখানে নিয়ে আসতে। তো সে চিন্তা করলো, সানন্দে রাজি হয়ে গেল যে ভালোই তো হবে, জিনিসটা মন্দ হয় না। সকাল থেকে সে কাজ শুরু করে দিল। একদিকে শ্রমিকরা ধান কাটছে, অন্যদিকে সিদ্দিক তার গরুর গাড়িতে সেই ধানগুলো লোড করে আবার মালিকের বাড়িতে নিয়ে আসছে। এভাবে সারাদিন কাজ করতে করতে দেখা গেল একদম সন্ধ্যার সময় বেশ কিছু ধান ওই জমিতে রয়ে যায়। তখন ওই জমির মালিক বলে যে আরো কিছু ধান রয়ে গেল, তোমার আজকে আর কাজ করার দরকার নেই, তুমি কালকে সকালে এসে ধানগুলো আমাকে দিয়ে যাও, এখন রাতের বেলার কাজ করার দরকার নেই, সারাদিন অনেক পরিশ্রম করেছো। কিন্তু সমস্যা হলো, সিদ্দিকের পরের দিন আরেকটি জায়গায় তার গরুর গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে কাজ ছিল। এখন ওই সময় তার মোবাইল ফোন এরকম ছিল না যে তাকে ফোন করে না করে দেবে, আর সেই ব্যক্তিও তার পরিচিত ছিল, যার কারণে তাকে যদি না করা হয়
সে মনে কষ্ট পেতে পারে। এই জন্য সিদ্দিক চাচ্ছিল যে কোনো উপায়ই হোক রাতের বেলাতেই ওই ধানগুলো যেন এই ধানের মালিকের বাড়িতে পৌঁছে দেওয়া যায়। যেহেতু সিদ্দিক নিজেই খুব আগ্রহ দেখাচ্ছিল যে সে যে কোনো ভাবেই হোক সে ধানগুলো রাতের মধ্যেই মালিকের বাড়িতে পৌঁছে দেবে। আর যেহেতু খুব বেশি ধান আর ছিল না, সিদ্দিক চিন্তা করছে ঘন্টাখানেকের মধ্যে আমার হয়তো কাজ শেষ হয়ে যাবে। এটা কিন্তু সন্ধ্যার পরের ঘটনা আর কি, মানে গভীর রাতের ঘটনা না। তো সিদ্দিক প্রথম এক গরুর গাড়ি সে দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে তখন মালিক জিজ্ঞেস করে আর কতটুকু ধান আছে কাটা। তখন সিদ্দিক বলে আর সর্বোচ্চ এক গাড়ি হবে। তখন আচ্ছা ঠিক আছে, যেহেতু কাজ করছো তাহলে দিয়ে যাও, এক গাড়ি ধান আমাকে রাত্রে দিয়ে যাও। তখন সিদ্দিক আবার ওই মদন গেরের দিকে তার গরুর গাড়ি নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু এবার আর সিদ্দিক ধান নিয়ে ফেরত আসে না। ওই বাড়ির মানুষরা চিন্তা করছে যাক না আসলেও সমস্যা নেই, কালকে আসবে। ওদিকে সিদ্দিকের যে স্ত্রী সে হঠাৎ করে মানে গরুর খুঁড়ের আওয়াজ শোনে যে গরু দৌড়ে দৌড়ে আসছে। তখন সে চিন্তা করে যে যাক তার হাজবেন্ড চলে আসছে বাড়ি। সে তখন ঘর থেকে বাইরে বের হয়ে সে শব্দ শুনতে পায় যে ওই গরু দুটি সরাসরি গোয়াল ঘরে ঢুকেছে। তখন চিন্তা করলো যে গোয়াল ঘরে গরু ঢোকার সাথে সাথে গরুগুলো তো খুঁটির সাথে বেঁধে রাখতে হয়, তখন গোয়াল ঘরে তো আলো নেই। তো উনি হাতে একটি এটাকে পিডিম বলি আর কি আমরা, যেটা প্রদীপ আর কি, এরকম একটা প্রদীপ নিয়ে গোয়াল ঘরে যায়। গোয়াল ঘরে যাওয়ার পরে মানে গোয়াল ঘরে যাওয়ার আগে কিন্তু ডাকতে থাকে যে সিদ্দিকের একটা ছেলে ছিল, তার নাম হলো ইয়ামিন। সে ডাকতে থাকে ইয়ামিনের আব্বা কখন আসলা, আমাকে তো ডাক দিলা না। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। তখন উনি গোয়াল ঘরের মধ্যে ঢুকে দেখে তার হাজবেন্ড সিদ্দিক সেখানে নেই, কিন্তু গরু দুটি দাঁড়িয়ে আছে। কিন্তু গরু দুটিকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। গরু দুটি এই সিদ্দিকের ওয়াইফকে দেখে প্রচন্ড ভয় পেয়ে তারা তাদের স্বরে ডাকাডাকি শুরু করে। এবং সিদ্দিকের ওয়াইফ সে খুব ভালো করে লক্ষ্য করছিল গরু দুটি ভয়ে ঠকঠক করে কাঁপছে, আর চোখে মুখে ভয়ঙ্কর একটা কিছু দেখে ভয় পেয়েছে এমন একটা ছাপ মানে গরুকে দেখেই তার চেহারার দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে। দ্রুত সিদ্দিকের ওয়াইফ গরুর গলায় থাকা দড়ি সে ওই খুঁটির সাথে বেঁধে ফেলে, গরুগুলিকে সেখানে রাখে আর কি। এখন চিন্তা করে যে গরুগুলি এভাবে চলে আসলো, গরুর গাড়ি কোথায় আর আমার হাজবেন্ডই বা কোথায়। তখন তাদের ছেলে ইয়ামিনকে নিয়ে ওই যেই বাড়ির ধান কেটে আনার কথা আর কি সেই বাড়িতে যায়। কারণ সিদ্দিক যাওয়ার আগে বলে গিয়েছিল যে আজকে সারাদিন সে কি কাজ করবে, কার বাড়ির ধান সে রাখতে যাচ্ছে। ওই বাড়িতে যাওয়ার পরে ওই রাতের বেলাতেই জিজ্ঞেস করে যে তার হাজবেন্ড তাদের বাড়িতে আছে কিনা বা কিছু জানে কিনা। তখন তারা বলে যে শেষ এক গাড়ি ধান সে আনতে গিয়ে আর ফেরত আসেনি, তারপরের খবর তারা আর জানে না। তখন সিদ্দিকের ওয়াইফ ওই বাড়ির লোকদের কাছে খুলে বলে যে কি ঘটনা ঘটেছে, যে কিভাবে দুটো গরু একা একাই চলে এসেছে এবং গরু দুটি ভয়ে ঠকঠক করে কাঁপছে। তখন মানুষদের বুঝতে আসলে সেভাবে কিছু বাকি থাকে না যে সিদ্দিক ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি হয়েছে। মদন গেরের ঘটনা 16 বছর পর আবার হয়তোবা ফিরে এসেছে। সবাই যে যার মতো হাতে হারিকেন বা কিছু নিয়ে, কেউ মশাল নিয়ে মদন গেরেতে চলে যায়, গিয়ে সিদ্দিককে খুঁজতে থাকে। খুঁজতে একটা জায়গায় এসে সিদ্দিকের গরুর গাড়ির দেখা মেলে। দেখে যে গরুর গাড়িটি মানে যেখানে রাস্তা মূলত সেখান থেকে অনেক দূরে আর একটা ক্ষেতের মধ্যে ওই গাড়িটা ফেলে রাখা হয়েছে। মনে হচ্ছে যে কেউ ওইখান থেকে রাস্তা থেকে ছুঁড়ে মেরেছে, গাড়িটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে।
কারণ গাড়িটা ঠেলে নিয়ে আসা হলে গাড়িটার অবস্থা ভালো থাকতো, কিন্তু ছুঁড়ে মারলে পরে গাড়িটার যে দুমড়ে মুচড়ে যায় ঠিক সেরকম অবস্থা হয়ে গেছে। গাড়ির চাকা দুটি দুদিকে পড়ে আছে, প্রচন্ড আঘাতে মাটির সাথে পড়ে প্রচন্ড আঘাত পেয়েছে গাড়ি, সেটা সহজেই বোঝা যাচ্ছে। তখন সবাই বুঝতে পারে যে আসলে সিদ্দিককে নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল হয়তো আমাদের আশঙ্কাটাই ঠিক, সিদ্দিক ভয়ঙ্কর বিপদে পড়েছে। সবাই সিদ্দিককে খুঁজতে থাকে, কিন্তু আসলে খুব বেশিক্ষণ সিদ্দিককে খুঁজতে হয়নি। ওই সময় একটি বড় জমিতে ফসল বোনার জন্য মাটি নিংড়ানো হয়েছিল, মাটিগুলো ঢেলা হয়ে পুরো জমিতে হয়েছিল আর কি। সেই জমির মধ্যে সিদ্দিককে পাওয়া যায়, কিন্তু সিদ্দিককে জীবিত পাওয়া যায় না, পাওয়া যায় সিদ্দিকের লাশ। সবাই দেখতে পায় যে সিদ্দিককে টেনে হিচড়ে অনেক কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং তার সমস্ত শরীর বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে ছুলে গেছে, কারণ তাকে ওই মাঠের মধ্য দিয়ে ওই ঢেলাওয়ালা মাঠের মধ্য দিয়ে বহুবার টানা হেঁচড়া করা হয়েছে, যার ফলে সিদ্দিককে এভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। যাই হোক, সিদ্দিকের ডেড বডি পাওয়া যায়। সিদ্দিককে নিয়ম মাফিক তাকে দাফন করা হয়। এর পরবর্তীতেই ঘটে আরো একটি ঘটনা, তবে সেটা বেশি দিন পরের নয়, এই সিদ্দিকের মৃত্যুর অল্প কয়েকদিন পরে একটি ঘটনা ঘটে। ওই গ্রামে আর একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে আব্দুর রহমান, যিনি এখনো জীবিত আছেন। তার নাম সবাই তাকে রহমান চাচা হিসাবে চেনে। তো ওই সময় উনি যে কাজটি করতেন সেটা হলো উনি কামলা দিতেন বিভিন্ন জায়গায়, কারণ ওই সময়টাতে কি হতো যে ধান কাটার জন্য প্রচুর কামলা লাগতো। তো দেখা যাচ্ছে যে যখন বাড়ি থেকে উনি বের হতেন তখন 20 দিন 25 দিন 1 মাসের জন্য বের হয়ে যেতেন, এবং ওই যে চুক্তিতে উনি ধান কাটতে যেতেন সেই চুক্তি শেষ হলে আবার বাড়িতে ফিরে আসতেন। যার কারণে গ্রামে অনেক ঘটনা ঘটলেও সে দূর থেকে আসলে তেমন কোনো সংবাদ পেত না, আর তখন তো এরকম মোবাইল ফোনও ছিল না। রহমান চাচা উনি বাড়িতে ফিরে আসেন, ফেরত আসার পরে একটা বাড়ি থেকে তাকে তলব করা হয়। তিনি সেখানে যান, সে বাড়ির মালিক বলে যে আমার তো বেশ কিছু জায়গা নিয়ে কলই ক্ষেত তৈরি করেছি, তো কলই ক্ষেত গরু তো খেয়ে যায়, তারপর রাতের বেলা চুরি করে নিয়ে যায় মানুষজন, তো তুমি এটা পাহারা দাও। তখন চিন্তা করলো যে ভালোই তো হলো, যে মাত্র ধান টান কেটে টাকা পয়সা নিয়ে ফিরলাম, আর একটা কাজ পেয়ে গেলাম, আর এই কাজের জন্য তো আমাকে বাইরে কোথাও যেতে হচ্ছে না, আমাদের গ্রামের একটা কাজ। তো ওই চিন্তা করে উনি রাজি হয়ে যান, এবং উনি দিনের বেলা রাতের বেলা 2 সময়তেই উনি ওই কলই ক্ষেত পাহারা দেওয়া শুরু করেন। তো এক রাতে উনি পাহারা দিচ্ছিলেন, হাঁটাহাঁটি করছিলেন ওই জমির চারদিক দিয়ে, জমির পাশে যে আইল থাকে সে আইল দিয়ে। হঠাৎ করে উনি দূরে দেখতে পান যে সাদা স্যান্ডো গেঞ্জি পরা একজন লোক বসে আছে, কিন্তু পিঠ পেছন দিকে দিয়ে উনি বসে আছেন, মুখোমুখি না, ইসের সাথে রহমান চাচার সাথে মুখোমুখি অবস্থায় না। তখন হঠাৎ করে ওই লোককে চাঁদের আলোতে দেখে রহমান চাচা বলে যে এই কে ওখানে কে? এটা বলার পর ওখান থেকে কোনো আওয়াজ আসে না। বেশ কয়েকবার ডাকাডাকি করার পর হঠাৎ করে ওইখান থেকে বলে ওঠে, কে ভাতিজা রহমান নাকি? আমি তোমার সিদ্দিক চাচা। বলে, সিদ্দিক চাচা আপনি এত রাত্রে এখানে একা একা বসে আছেন কেন? বলে, আমি একটু ক্ষেত দেখতে আসছিলাম, ক্ষেতে ঠিকঠাক মতো পানি দেয়া হচ্ছে কিনা এগুলো দেখতে আসছিলাম। তা তুমি কেমন আছো? বলে, আমিও ভালো আছি। তুমি এখানে কি করো? বলে, আমি যে কলই ক্ষেত পাহারা দিতে আসছি, মানুষজন কলই চুরি করে রাতের বেলা, দিনের বেলাও চুরি করে, গরু ছাগল এসে খেয়ে যায়, এই জন্য এই ক্ষেতের মালিক আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। তো বেশ খানিকক্ষণ কথা হয়, এবং তারপরে সে সিদ্দিক নামধারী যিনি, উনি বলে, ঠিক আছে ভাতিজা তুমি থাকো, আমি চলে গেলাম। এই বলে উনি হেঁটে হেঁটে চলেছে। এখন গ্রামে মানুষের সাথে, বা আমরাও তো শহরে বিভিন্ন মানুষের সাথে রাস্তাঘাটে দেখা হয়, কিন্তু যাদের সাথে দেখা হয় সবার গল্পই কি আমরা বাড়িতে এসে করি? নিশ্চয়ই করি না। তো রহমান চাচা
এই সিদ্দিকের সাথে যে দেখা হয়েছে তার কথা কিন্তু বাড়িতে বলে না, বা সেটা কোনো গুরুত্বই দেয়নি। এরকম তো কতজনের সাথেই দেখা হয়। প্রতি রাতে রহমান চাচার সাথে এই সিদ্দিকের দেখা হতো, গল্প গুজব করতো, কিন্তু এই ঘটনাগুলো সে বাড়িতে এসে বলতো না। এখন কেন বলতো না, সে কি ভুলে যেত নাকি এমনিতে বলতো না, এই বিষয়টা আমরা বলতে পারছি না। এক রাতে যখন সিদ্দিকের সাথে আবার দেখা হয়, তখন সিদ্দিক বলে, ভাতিজা আব্দুর রহমান, তোমার কালকে আর আসার দরকার নাই, কালকে আমি আসি এদিকে, আমি দেখবো না, কষ্ট করে তুমি আর এসো না, তোমার কোনো সমস্যা নেই, এখানে কেউ চুরি টুরি করবে না। বলে, ঠিক আছে চাচা, আমি কালকে আর আসবো না কষ্ট করে। এই কথা বলে সে যদিও এখান থেকে চলে আসে, কিন্তু সে পরে চিন্তা করে, আচ্ছা সিদ্দিক চাচা আমাকে কেন যেতে নিষেধ করলো রাতের বেলা? তাহলে কি কলই চুরি সিদ্দিক চাচাই করবে? এগুলো সারাদিন তার মনের মধ্যে মানে খটখট করতে থাকে। সে চিন্তা করে যে আমি যাব রাতের বেলা, সিদ্দিক চাচাই কি কলই চুরি করে কিনা। সত্যি, তবে সে সন্ধ্যার পরে যায় নাই, সে সত্যি রাতের বেলা গিয়েছে, এই রাত 9টা-10টার দিকে। যাওয়ার পরে দেখে যে সিদ্দিক চাচা একটি ক্ষেতের আইলের উপর বসে আছে। রহমান চাচাকে দেখেই সিদ্দিক বলে ওঠে, ভাতিজা রহমান, তোমার এটা আসতে আমি মানা করছিলাম, তুমি আবার আসছো, আমার নিষেধ শুনলা না, এর ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। তখন রহমান চাচা বলে যে, চাচা আমি চলে যাচ্ছি, আপনি মনে কিছু নিয়েন না, আমি চলে যাচ্ছি। এই কথা বলে রহমান চাচা মানে ঘুরে হাঁটা শুরু করে। কিছুটা পথ এগিয়েছে, হঠাৎ করে পেছন থেকে এক ধরনের শব্দ সে পায়, যেমন ক্ষেত থেকে কোনো কিছু যদি আমরা টেনে ছিঁড়ি, ধরনের টাস 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 শব্দ হয়, ঠিক এমন শব্দ। আর এই শব্দটা এমন ভাবে হচ্ছিল, মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ ওই কলই ক্ষেত থেকে কেউ কলই ছিঁড়ে নিয়েছে। তখন রহমান চাচা চিন্তা করে যে সিদ্দিক চাচা এই জন্যই হয়তো আমাকে আসতে বারণ করেছিল। সে পেছন দিকে ঘুরে কিছুটা পথ এগিয়ে কলই খেতে কাউকে দেখতে পায় না, দেখে কেউ নেই, আর ওই শব্দটাও বন্ধ হয়ে গেছে। তখন তিনি আবার ঘুরে হাঁটা শুরু করে বাড়ির দিকে, মনে করে যে তার মনের ভুল। কিন্তু এবারও কিছুটা আগানোর পরে রহমান চাচা আবার সেই একই শব্দ, টাস 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 শব্দ, মানে কলই ক্ষেত থেকে কলই ছেঁড়ার শব্দ। তখন উনি আবার ফেরত আসে, আবার ফেরত এসে উনি কাউকে দেখতে পায় না। তখন উনি ভয় পায় যে এটা তো স্বাভাবিক কিছু না রে, আমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। উনি এক দৌড়ে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর উনি ওনার বাবা মাকে ঘুম থেকে ডেকে তোলেন। ডেকে তোলার পরে বলেন যে এই ঘটনা, সিদ্দিক চাচা আমাকে যেতে মানা করেছিল, তারপর আমি গেলাম, গিয়ে দেখি এই অবস্থা, পরে যে আবার ভয় পেয়েছি। তখন ওনার মা বাবা, মানে রহমান চাচার মা বাবা বলে যে, বাবা তোমার কি মাথাটা মানে খারাপ হয়ে গেছে নাকি? সিদ্দিক তো বেশ কয়েকদিন হলো মারা গেছে। সে তো বিশ্বাসই করে না। না, সিদ্দিক চাচার সাথে প্রতিদিন আমার দেখা হয়। বলে যে এটা তো অসম্ভব ব্যাপার, তুমি বাড়িতে আসার আগেই তো সিদ্দিক মারা গেছে, তোমাকে বিষয়টা বলা হয় নাই। পরের দিন সকালবেলা সত্যি এই সিদ্দিকের বাড়িতে যায়। যাওয়ার পরে সে তার পরিবারের মুখে বিষয়টা শোনে এবং সিদ্দিকের কবরও দেখে আসে, এবং সে জানতে পারে কিভাবে তাকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। তখন সে বুঝতে পারে নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমত ছিল দেখে আমি বেঁচে গেছি, তা না হলে প্রতিদিন আমার সাথে এই ভয়ঙ্কর জিনটার দেখা হতো সিদ্দিক চাচার রূপে, কিন্তু আমাকে কোনো ক্ষতি করেনি। আর আমার এভাবে ওই রাত্রে ঘুরে যাওয়াটা উচিত হয়নি। যাই হোক, সে আল্লাহর শুকরিয়া আদায় করে যে সে তার বড় ধরনের বিপদ হতে পারতো, কিন্তু হয়নি। কিন্তু সমস্যা হলো ওই কলই ক্ষেতের দায়িত্ব তো রমজান চাচাকে দিয়েছিল জমির মালিক, তাকে তো কলই ক্ষেত পাহারা দিতে যেতেই হবে। এই সিচুয়েশনে যখন তিনি পড়ে যান, তখন রমজান চাচার বাবা তিনি বলেন
যে রহমান চাচা, রমজান না, তো রহমান তুমি একা একা যেও না, তোমার সাথে আমিও পাহারা দিতে যাব, তাহলে তুমি ভয় না পাও। তখন বাবার কাছ থেকে এই ধরনের প্রস্তাব শুনে রহমান চাচা উনি যাওয়া শুরু করেন আর কি, যে ঠিক আছে যাব। তো দুজনই ক্ষেত পাহারা দিতে শুরু করেন। রাত প্রায় 3টা সাড়ে 3টার দিকে তখন ওই রহমান চাচার বাবা যেহেতু বৃদ্ধ মানুষ ছিলেন, এতক্ষণ রাতের বেলা পাহাড় দিয়ে, ওনার রাত জাগার অভ্যাস ছিল না ওইভাবে, তখন ওনারা চিন্তা করেন যে তারা চলে যাবে, এখন বাড়ির দিকে চলে যাবে, এখন আর কোনো চোর টোর আসবে না হয়তো। ওনারা যখন হাঁটা শুরু করেছেন, আপনারা জানেন যে এই জমির মাঝখানে যে আইল থাকে, আইলগুলা কিন্তু খুব একটা প্রশস্ত হয় না, পাশাপাশি দুইজন মানুষ কিন্তু হাঁটা যায় না, একজনকেই খুব সাবধানে আইলের উপর দিয়ে হেঁটে যেতে হয়। তো সামনে রহমান চাচার বাবা, পেছনে রহমান চাচা, দুজন হেঁটে যাচ্ছেন। বেশ খানিকটা হাঁটার পরে হঠাৎ করে রহমান চাচার বাবা পেছন দিকে তাকিয়ে দেখে যে রহমান চাচা নেই। কি ব্যাপার, কোথায় গেল? আমাকে না বললে তো চলে যাওয়ার কথা না। উনি আবার ব্যাক করে রহমান চাচাকে খুঁজতে আসেন এবং ডাকাডাকি করতে থাকেন, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় না। কিন্তু হঠাৎ ওনার কানে একটা শব্দ ভেসে আছে, মনে হচ্ছে যে ধস্তাধস্তির শব্দ এবং গোংরানোর শব্দ, কিন্তু কোথা থেকে আসছিল উনি বুঝতে পারছিলেন না। ওনাদের আবার টর্চ লাইট ছিল না, ওনারা চাঁদের আলোতে ম্যাক্সিমাম আসলে চলাফেরা করতেন না, এবং হাতে হারিকেন থাকতো আর কি। এখন হারিকেনের আলোতে তো খুব বেশি দূর দেখা যায় না। তো যতদূর ওনার মনে হচ্ছিল, দূরে একটি মোটা লম্বা ছায়ামূর্তি উনি দেখছেন। মনে হচ্ছে যে ওই ছায়ামূর্তি কোনো কিছু মানে আশ্রানোর চেষ্টা করছে, এরকমটা মনে হচ্ছে। তখন উনি বুঝতে পারেন যে ওনার ছেলে বিপদে পড়ে গেছে। উনি জোরে জোরে আল্লাহু আকবার শব্দ করতে করতে ওই ছায়ামূর্তির দিকে দৌড়াতে থাকেন। তিনি আর ভয় পাননি, তার ছেলেকে তো বাঁচাতে হবে, সে যেই হোক, যত বড় দেবদানবী হোক, তার ছেলের জীবনটাকে রক্ষা করতে হবে। আমার মনে হয় এটি মানে মা বাবার একটা ভালোবাসা, যে সে বুঝতে পারছে ওখানে একটা পিশাচের কবলে তার ছেলে পড়েছে, সে নিজে ভয় পায়নি, তার ছেলেকে বাঁচানোর জন্য সে সেখানে ছুটে যাচ্ছিল। সে যখন ছুটে যায় তখন সে পিশাচটা সেখানে থাকে না, তখন তার ছেলেকে ওই ক্ষেতের মধ্যে পায়। ওই ক্ষেতে তো আসলে ইরিগেশনের বা সেচের জন্য পানি দেওয়া হয়েছিল, যার কারণে ওর ভিতরে কাদা ছিল। ওই কাদার ভিতরে তার ছেলের মাথাটা কিছুটা ঢোকানো ছিল, মানে পুরোপুরি না। তো আর তার ছেলের মুখ দিয়ে, মানে রহমান চাচার মুখ দিয়ে গোংরানোর শব্দ হচ্ছিল। তাকে সেখান থেকে উনি উদ্ধার করেন, উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। প্রতিমধ্যে কোনো সমস্যা হয়নি। বেশ কয়েকদিন রহমান চাচা অসুস্থ ছিলেন, তারপর তিনি সুস্থ হয়ে যান। রহমান চাচা এখনো জীবিত আছেন, কিন্তু ওনার বাবা মারা গেছেন। মদনগেরে নামক যে জায়গাটি, সেই জায়গাটি এখনো আছে। এই জায়গাটিতে সবসময় যে ভয়ের ঘটনা ঘটে তা নয়, কিন্তু যখন ঘটে তখন মানুষকে একদম শেষ করে দেয়। আমরা রহমান চাচার জীবিত থাকার মাধ্যম দিয়েই পূর্ববর্তী কিছু ঘটনার লিঙ্ক খুঁজে পাই এবং সেটার রহস্য উদ্ঘাটন করতে পারি। প্রথমত, বেদের ডাঙ্গা যখন ছিল, বেদেরা নাকি সেখানে বেশি দিন থাকতে পারতো না, আসতো অল্প কিছুদিন থাকতো আবার চলে যেত। যদি কেউ জিজ্ঞেস করতো কি ব্যাপার এত তাড়াতাড়ি তোমরা চলে যাচ্ছ কেন, তখন তারা বলতো জায়গাটা ভালো না, এটা বলে চলে যেত। কিন্তু তারা কেন ভালো না, এই জিনিসগুলো আসলে তারা কাউকে ব্যাখ্যা করেনি, আর লোকজন সেভাবে শুনতেও চায়নি। এরপরে যখন মদন মারা যায়, তাকে মাটিতে গেড়ে রাখা হয়, তারপর থেকে নাম হয়ে যায় মদন গেড়ে। মদনের মৃত্যুর পরে সিদ্দিকের মৃত্যু হয়, আর সিদ্দিকের পরে রহমান চাচার সাথে কিছু ঘটনা ঘটতে থাকে। কিন্তু রহমান চাচা কেন তার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারতো কিন্তু ঘটেনি, এটা আল্লাহ ভালো জানেন আর কি। এটা রহস্য আমরা উদ্ঘাটন করতে পারিনি বা আমরা জানতেও পারিনি। প্রিয় নেসেলার ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি প্রতিদিন বাছাইকৃত কিছু ভয়ানক ভূতের গল্প আমি রাত 10টা বাজে এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আপনাদের যদি ভালো ভিডিও দেখতে মন চায়, ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে যদি ইচ্ছুক থাকেন, তাহলে
আমার এই চ্যানেলটাতে আপনারা সব সময় বাছাইকৃত পর্বের ভয়ানক গল্পের ঘটনা শুনতে পারবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বাছাইকৃত ভিডিও আমি সংগ্রহ করে আমি আমার চ্যানেলে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি আমার গল্পটি এখানেই শেষ করলাম।